আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মেজর রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। চলো আমরা চলে যাই মূল ভিডিওতে। দেখো, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর 1, তোমাদের পেপার কোড দেওয়া রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রারম্ভিক পাঠ। এটা তোমাদের সিলেবাসের শিরোনাম। এই সিলেবাস অনুযায়ী আমরা সাজেশন তুলে ধরবো। তার আগে তোমাদের সামনে সিলেবাস উপস্থাপন করব। আমরা যে প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করেছি, সেই প্রশ্নোত্তরের পিডিএফ কপি একদম পুরো অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি। তোমাদের এর বাইরে কিছু ভাবতে হবে না। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও, নিচে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোট সংগ্রহ করে নাও। আমাদের নোটস রেডি হয়ে গেছে, কারণ ভিডিওতে তোমাদের আমরা দেখিয়ে দেবো। তোমরা পেমেন্ট করলে নোটস পাবে না এমন হবে না, কারণ এটি তোমরা একদম চোখ বন্ধ করে আমাদের এই সংস্থাকে বিশ্বাস করতে পারো। এখানে কোনো রকমের 2 নম্বরই হয় না। তোমরা পেমেন্ট করবে, রিসিভ কপি পাঠিয়ে দেবে। ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে বা পেটিএম, গুগল পে বা অ্যামাজন পে নাম্বার, এই নাম্বারে তোমরা অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। দেখো, তোমাদের প্রশ্নের প্যাটার্ন কি ধরনের হবে। মোট নম্বর হবে 50 মার্ক। 1 নম্বর দাগে 2 মার্কের 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 নম্বর দাগে 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। আর 3 নম্বর দাগে 10 মার্কের 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর করতে হবে। এই প্যাটার্ন কিছুটা পরিবর্তন হতে পারে, তোমাদের যেহেতু নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিছুটা অদল বদল হতে পারে। তারপরে দেখো, সিলেবাস 2024 তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটাও দেখে নাও। বাংলা ভাষা ও সাহিত্যের প্রারম্ভিক পাঠ একক অনে রয়েছে তোমাদের বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাস। একক 2 রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, চর্যাপদ থেকে চৈতন্য যুগ পর্যন্ত। দেখো, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে মালাধর বসু, কৃত্তিবাস ওঝা। পদাবলী সাহিত্যের মধ্যে রয়েছে বিদ্যাপতি, চণ্ডীদাস। তারপরে চৈতন্য জীবনী সাহিত্য থেকে রয়েছে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ। এবার একক 2 তোমাদের রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের নির্বাচিত পাঠ। চর্যাপদ, লুইপাদের একটি পদ তোমাদের পাঠ্য। কায়া তরু বড় পঞ্চবী ডাল। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটি পদ তোমাদের পাঠ্য। কে বা বাসি বায়ে বড়াই এই কালিনী নই কুলে। বৈষ্ণব পদাবলী থেকে 4টি পদ তোমাদের পাঠ্য রয়েছে। বিদ্যাপতির এ সখী হামারি দুঃখের নাহি ওর। তারপরে চণ্ডীদাসের সই কেবা শোনাইল শ্যামনাম। তারপরে জ্ঞানদাসের রূপ লাগি আখি ঝুরে। গোবিন্দ দাসের নিরোদ নয়নে নিরঘন সিঞ্চনে। এই 4টি বৈষ্ণব পদ তোমাদের পাঠ্য। এরপরে ভাষাতত্ত্ব থেকে তোমাদের পড়তে হবে। একক 4 ভাষাতত্ত্ব রয়েছে। বাংলা ধ্বনির পরিবর্তনের কারণ ও ধারা, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা, বাংলা শব্দভাণ্ডার, উপভাষা, বাংলা বানান বিধি। একাডেমি বানান অভিধান অর্থাৎ পশ্চিমবঙ্গ বানান একাডেমি থেকে যে তোমাদের বানান বিধি নির্বাচন করে দিয়েছে, সেই অনুযায়ী তোমাদের পড়তে হবে। এরপরে দেখো, সাজেশন। সেটা তোমাদের প্রশ্নের যে মান সেটা অদল বদল হতে পারে, 8 মার্ক হতে পারে বা 6 বা 12 মার্ক হতে পারে। সেটা যেহেতু নতুন সিলেবাস, এখনো নির্ধারিতভাবে কিছু বোঝা যাচ্ছে না, তবে 5 ও 10 মার্ক হিসাবে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, সে অনুযায়ী আমরা তৈরি করেছি। এবার দেখো, পরপর এবার অধ্যায় ধরে ধরে আমরা তোমাদের সামনে সাজেশনের মূল যে প্রশ্ন সেগুলো তুলে ধরছি। 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, বাংলা ভাষার জন্ম ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা তোমার মতামত দাও। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর, নব্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে একক 2 রয়েছে চর্যাপদ। আমি এখানে শুধু মেন প্রশ্নগুলো তুলে ধরবো। দেখো, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের কাব্যমূল্য
বা সাহিত্য মূল্য বিচার করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকায়। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ কে কবে কি নামে কোথা থেকে প্রকাশ করেন? চর্যাপদের রচনাকাল উল্লেখ করে এর সমাজ চিত্র বিশ্লেষণ করো, অথবা চর্যাপদে প্রতিফলিত বাংলার ব্রাত্য জীবন কথার পরিচয় দাও বা সমাজ জীবনের পরিচয় দাও। এখানে অনেক অথবা দিয়ে তুলে ধরা রয়েছে প্রশ্নগুলো। পরীক্ষায় তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে, সেই ঘুরিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমাদের এই পিডিএফ কপিতে সেইভাবে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তাই আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তারপরে দেখো চর্যাপদের কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো বা চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। তারপরে চর্যাপদের ভাষা বা সন্ধ্যা ভাষা কি, সন্ধ্যা ভাষার তাৎপর্য বিশ্লেষণ করো। সমস্ত ভাবে প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্য মূল্য বা সাহিত্য মূল্য বিচার করো। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যের অভিনবত্ব বিচার করো। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের পর চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয়, কবি পরিচিতির প্রসঙ্গে সমস্যাটির আলোচনা করো। বাংলা সাহিত্য ধারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তৎকালীন সমাজ জীবনের ছবি সম্পর্কে আলোচনা করো। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি ডবল হয়ে গেছে, চণ্ডীদাস সমস্যার প্রশ্নটি। তারপরে অনুবাদ সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন, বাংলা রামায়ণের অনুবাদক হিসাবে বা কৃত্তিবাস ওঝার বিশিষ্টতার পরিচয় দাও। এখানে অথবা প্রশ্ন বিভিন্নভাবে তুলে ধরেছে, আমি আমার মতো প্রশ্নগুলো বলছি। বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাতে বাংলা লোক জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে আলোচনা করো, অথবা কৃত্তিবাসী রামায়ণের মৌলিকতার পরিচয় দাও। এখানে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দাও। তারপরে দেখো পদাবলী সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো বা প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও। অথবা চণ্ডীদাস সম্পর্কে তুমি লিখতে পারো বা বিদ্যাপতি সম্পর্কে লিখতে পারো। যদি প্রাক চৈতন্য যুগ বলে তাহলে যে কোনো একজন কবির কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করলেই হবে। তারপরে দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব ব্যাখ্যা করো, অথবা মৈথিল কবি হিসাবে বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়ে তোমার সুচিন্তিত মতামত দাও। তারপরে দেখো চৈতন্য জীবনী সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন, বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, এই বিষয়ে তোমার মতামত দাও। এটি একই প্রশ্ন, অথবা প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এখানে আরো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে প্রাচীন ও মধ্যযুগের নির্বাচিত পদ থেকে তোমাদের প্রশ্ন, চর্যাপদ থেকে কায়াতরুবর পঞ্চবিডাল পদটি কাল লেখা, পদটির মূল বিষয়বস্তু বা কাব্য সৌন্দর্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, পদটি কাল লেখা কোন রচনার অংশ, পদটির বিষয়বস্তু বা কাব্য সৌন্দর্য বিচার করো। এরপরে বৈষ্ণব পদাবলী থেকে এসো কি হামারি দুঃখের নাহি ওর, পদটি কাল লেখা কোন পর্যায়ের পদ, পদটির মূল ভাববস্তু বা কাব্য সৌন্দর্য বিচার করো। তারপর 4 নম্বর, সই কেবার শোনাইল শ্যাম নাম, কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির ভাব বস্তু বা কাব্য সৌন্দর্য বিচার করো। রূপ লাগে আখি ঝুরে, পদটি কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির বিষয়বস্তু বা কাব্য সৌন্দর্য বিচার করো। নিরোদ নয়নে নিরভন সিঞ্চনে, পদটি কোন পর্যায়ের পদ, পদটির বিষয়বস্তু আলোচনা করো। তারপরে ভাষাতত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা সূত্র কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো, অথবা ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি উদাহরণ সহ লেখো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএল লিপান্তরের নিয়মগুলি লেখো। তারপরে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা থেকে শব্দার্থ পরিবর্তনের কারণ ও সূত্রগুলি আলোচনা করো। এখানে আলাদাভাবে প্রশ্ন আসলে কিভাবে লিখতে হবে সেইগুলো দেওয়া রয়েছে। তারপরে শব্দার্থ পরিবর্তনের ধারা উদাহরণ সহ লেখো বা শব্দার্থ পরিবর্তনের যে কোনো 3টি ধারার পরিচয় দাও।
শব্দভাণ্ডার থেকে প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো, বা শব্দভাণ্ডার কাকে বলে, শব্দভাণ্ডারের উপাদানগুলি উদাহরণ সহ আলোচনা করো। অথবা বাংলা মৌলিক শব্দ সম্পর্কে আলোচনা করো, বাংলা শব্দভাণ্ডার বিদেশি শব্দ উদাহরণ সহ আলোচনা করো, মিশ্র ভাষার সংজ্ঞা দাও, মিশ্র ভাষা গড়ে ওঠার প্রধান কয়েকটি মিশ্র ভাষার উদাহরণ দাও, ইত্যাদি। এরপরে প্রশ্ন, উপভাষা থেকে উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো, রাঢ়ী ও বঙ্গালী উপভাষার এলাকা উল্লেখ করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ডীয় বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। কামরূপী বা রাজবংশী ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। বানান বিধি থেকে তোমাদের প্রশ্ন, বাংলা বানানের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, বাংলা বানান কি, বাংলা বানান ভুলের কারণ ও প্রতিকারের উপায় সমূহ আলোচনা করো। বাংলা বানান বিধিতে নত্যবিধান সত্যবিধানের নিয়মগুলি আলোচনা করো। বাংলা বানান বিধিতে বফলা ও ম ফলার উচ্চারণ বা ব্যবহার সম্পর্কে লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন ভিত্তিক প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব থাকবে। এবার সাজেশন অনুযায়ী প্রশ্ন ও উত্তর এবার দেখে নাও। যেভাবে তোমরা সাজেশনে দেখলে সেইভাবে এখানে উত্তর লেখা রয়েছে। তোমরা ডেমো দেখতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপে ডেমো দেখানো সম্ভব নয়, কারণ আমরা ভীষণ ব্যস্ত, তাই তোমরা কেউ ডেমো দেখতে চাইবে না, ভিডিওতেই তোমরা ডেমো দেখে নাও। এখানে পুরো কমপ্লিট নোটস রয়েছে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয় এবং প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়, যাতে আমাদের সেই খরচটি উঠে আসে। আর তোমাদের কাছ থেকে যদি এই সেমিস্টারে আমাদের খরচ উঠে আসে, তাহলে পরবর্তী সেমিস্টারে আমরা নোটস বানাবো, কিন্তু যদি খরচ না তুলতে পারি তাহলে আমাদের পক্ষে নোটস তৈরি করা সম্ভব হবে না। তাই অবশ্যই আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে এবং আমাদের কাছে নোটস সংগ্রহ করে তোমরা নিজেরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগানটিও আমাদের চলে আসবে। এর ফলে তোমরাও উপকৃত হবে, সেই সঙ্গে আমরাও এই কাজ চালিয়ে যেতে পারবো তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোতে সহযোগিতা করার জন্য। এখানে পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ তোমরা পাবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নিয়ে ঘরে বসে পড়াশোনা করো। এখানে পুরোটাই তোমরা নোটসগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে নোটসগুলো লেখা রয়েছে। এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে খুব ভালোভাবে পরীক্ষক খুব খুশি হবেন এবং খুব ভালো মার্কস পাবে এবং ফলাফলও তোমাদের খুব ভালো হবে। তাই আর দেরি নয়, এখানে ওখানে ছুটে না বেরিয়ে প্রচুর অর্থ সময়ের অপচয় না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং লাভবান হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।